আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছো, তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের বিজ্ঞান বই দুইটা অংশ বিভক্ত, অর্থাৎ অনুসন্ধানী পাঠ ও অনুশীলন বই। অনুসন্ধানী পাঠের প্রথম অধ্যায় জীব বৈচিত্র্য, এই অধ্যায়টি নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং তোমরা অনেকেই আছো যারা এখনো বই পাওনি, সুতরাং আমি সবকিছু লিখে বোঝানোর চেষ্টা করব যাতে তোমরা এখান থেকে সবকিছু উঠায় নিয়ে একটি সুন্দর নোট তৈরি করে এই অধ্যায়টি পড়তে পারো। চলো শুরু করা যাক। তো প্রথমত আমি তোমাদের একটি মেসেজ দিতে চাই, সেটি হলো যে এই পুরো অধ্যায়টাকে আমি 7টি টপিক্সের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব যাতে তোমরা খুব ভালোভাবে এখান থেকে বুঝতে পারো। তো তোমাদের অধ্যায়ের নামটি হলো জীব বৈচিত্র্য, যেটাকে ইংরেজিতে বলে বায়োডাইভার্সিটি। তো এই জীব বৈচিত্র্য এই শব্দটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে এখান থেকে দুইটা কথা পাই, সেটা হলো জীব ও বৈচিত্র্য। তো জীব ও বৈচিত্র্য, তার আগে আমরা একটা কথা জানবো যে পরিবেশ কি জিনিস। তোমরা অনেকেই জানো যে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। এই পরিবেশের দুইটা অংশ রয়েছে, অর্থাৎ জীব উপাদান একটা, জড় উপাদান আরেকটা। অর্থাৎ আমাদের পুরো পরিবেশে দুই ধরনের উপাদান রয়েছে, সেটি হলো জীব উপাদান ও জড় উপাদান। তো এই যে জীব উপাদান রয়েছে, এই জীব নিয়েই মূলত এই অধ্যায়টা আলোচনা করা হয়েছে। তো প্রথমত জীব কাকে বলে দেখো, যাদের জীবন রয়েছে তাদের জীব বলে। তোমরা এটা সবাই জানো যে যাদের জীবন রয়েছে তাদের জীব বলে। তো বৈচিত্র্য কি জিনিস? বৈচিত্র্য হলো আমাদের এই পরিবেশে যে সকল জীব রয়েছে তার কেউ ছোট, কেউ বড়, কেউ মাঝারি, কেউ দেখতে ফর্সা, কেউ দেখতে কালো, কেউ দেখতে তার প্রজাতির মতো। অর্থাৎ যে এই যে পার্থক্য, একটা জীব থেকে আরেকটা জীবের যে পার্থক্য, এই পার্থক্য বা বিভিন্নতাই মূলত বৈচিত্র্য। তাহলে জীব ও বৈচিত্র্য দুইটাকে এক জায়গায় করলে কি দাঁড়াবে? তোমরা অবশ্যই বুঝতে পারছো যে জীব বৈচিত্র্য কাকে বলে। দেখো যে পৃথিবীতে বসবাসকারী প্রাণী, উদ্ভিদ ও অণুজীব সমূহের মাঝে যে বৈচিত্র্যপূর্ণ সমাবেশ তাকে বলে জীব বৈচিত্র্য। খুব ভালোভাবে এটা আমাদের জানতে হবে, প্রত্যেকটা অধ্যায়ের শিরোনাম আগে ভালোভাবে বুঝতে হবে। তাহলে পৃথিবীতে বসবাসকারী যত প্রাণী রয়েছে, উদ্ভিদ অর্থাৎ যতগুলো জীব ও অণুজীব রয়েছে, তাদের মাঝে যে বৈচিত্র্যপূর্ণ সমাবেশ তাকে জীব বৈচিত্র্য বলে। তো জীব বৈচিত্র্য মূলত তিন ধরনের। এক হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, দুই প্রজাতিগত বৈচিত্র্য, তিন জিনগত বৈচিত্র্য। তো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যটা কি, এটা একটু বোঝার চেষ্টা করো। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হলো একটা নির্দিষ্ট এলাকার অথবা একটি নির্দিষ্ট অঞ্চলের যে জীবদের ভিতরে যে বৈচিত্র্য। নির্দিষ্ট এলাকার জীব বলতে কি বোঝায়? যেমন হতে পারে তোমার বাসার পাশে একটি নদী আছে, সেই নদীতে যে উদ্ভিদগুলো আছে বা প্রাণীগুলো আছে, যেমন মাছ আছে, ওতে ওখানে কি আছে, ওই নদীর আশেপাশে দেখা যাচ্ছে উদ্ভিদ আছে কিছু, ওখানে কিছু অণুজীব রয়েছে। তো তাদের ভিতরে যে পার্থক্য রয়েছে বা বিভিন্নতা বা বৈচিত্র্য রয়েছে, সেটাই হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আর একটু ভালোভাবে বললে কি হবে দেখো, তোমাদের বাসার আশপাশে অনেকের হয়তো পুকুর থাকবে, তো পুকুরে যেই জীবগুলো আছে সেগুলো দেখতে কেমন, সেগুলো কেমন হবে। আর যদি মরুভূমিতে যারা বাস করে যে সকল জীব বা প্রাণী, তারা দেখতে কেমন হবে। তাহলে মরুভূমিতে তোমরা জানো অনেকে ক্যাকটাস গাছ, কাঁটাযুক্ত এক ধরনের গাছ থাকে, সেই উদ্ভিদটা কেমন, আর তোমার বাসার পাশে যেই উদ্ভিদটা গাছ আছে, আম গাছ, জাম গাছ বা কাঁঠাল গাছ, এটা দেখতে কেমন। এই যে পার্থক্য একটা নির্দিষ্ট এলাকার, এটাই হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে এখানে মনে রাখতে হবে যে পুকুর, এখানে তোমরা মনে রাখার চেষ্টা করবা, পুকুর, মরুভূমি, এরপরও রয়েছে তোমার সমুদ্র। একটু ছোট করে লিখে দিলাম যাতে তোমরা এটা মনে রাখতে পারো। তো পুকুর, মরুভূমি, সমুদ্র, এখানে যেইগুলো প্রাণীগুলো আছে, জীবগুলো, তাদের ভিতরে যে বৈচিত্র্য, সেটা হবে কোন বৈচিত্র্য? বাস্তুতান্ত্রিক, যাতে তোমরা উদাহরণগুলো দেখে একটু মনে রাখতে পারো। এরপরে প্রজাতিগত বৈচিত্র্য কি দেখো, প্রজাতি বলতে মানুষ একটা প্রজাতির, ব্যাঙ একটা প্রজাতির, ছাগল, গরু, মহিষ এগুলো একটা প্রজাতির, পাখিগুলো এক প্রজাতির, উদ্ভিদগুলো আর এক প্রজাতির জীব।
এই যে এত প্রজাতির জীব, কোন একটা জায়গায় এত প্রজাতির জীবের ভিতরে এমন আছে না যে অমুক প্রজাতির জীবটা অনেক বেশি আছে, পোকামাকড় টাইপের এই জীবগুলো বেশি আছে। এই যে প্রজাতিগত যে পার্থক্য, যে এক প্রজাতি থেকে আর এক প্রজাতির সংখ্যা অনেক বেশি, এক প্রজাতি থেকে দেখতে আর এক প্রজাতির প্রাণী ওই যে কেমন রকম যেন ছোট অথবা বড় বা তাদের মতো, এই যে পার্থক্য, এই পার্থক্যটাই হলো তোমার প্রজাতিগত বৈচিত্র্য। অর্থাৎ আমরা বলতে পারি বিভিন্ন প্রজাতির ভিতরে জীবের সংখ্যা, এটা একটা প্রজাতিগত বৈচিত্র্য। তাহলে জীবের সংখ্যা, জীবের, অথবা আমরা এটাকে বলতে পারি প্রজাতিগত প্রজাতির সংখ্যা, কোন একটা নির্দিষ্ট জায়গায় প্রজাতির সংখ্যা। আমরা জাস্ট ছোট্ট করে মনে রাখার চেষ্টা করার জন্য বলছি। এরপর আসো জিনগত বৈচিত্র্য। আচ্ছা, আমরা যদি খেয়াল করি যে আমরা কি মানুষ এক ধরনের প্রজাতি, তো আমাদের ভিতরে কি সবাই কি দেখতে খুব সুন্দর হয়? সবাই কি ফর্সা হয় গায়ের রং? কেউ কালো হয়, কেউ শ্যামলা হয়, কেউ অথবা খুব ফর্সা হয়, কেউ লম্বা, কেউ ছোট বা খাটো, তাই না? বা কারো চুলটা অনেক কালো, কারো চুলটা একটু কটা, এই ধরনের, তাই না, খসখসে। তো এই যে পার্থক্য, চুলের রঙের পার্থক্য বা ত্বকের যে পার্থক্য, এই পার্থক্য মূলত তোমার জিনগত পার্থক্য। তাহলে এখানে আমরা ছোট্ট করে লিখে বলতে পারি যে চুলের রং, উচ্চতা, ত্বকের রং, তাই না, এইগুলো হবে তোমার জিনগত বৈচিত্র্য। অর্থাৎ বাবা মা যদি খুব ফর্সা হয় তাহলে তাদের ছেলে সন্তান কি হয়? ফর্সা হয়। বাবা মা যদি লম্বা হয় তাহলে তাদের ছেলে সন্তানগুলো লম্বা হয়। অর্থাৎ জিন হলো তোমার এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে বৈশিষ্ট্য বহনকারী একটা অংশ, তাই না? তাহলে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে, অর্থাৎ মা বাবার বৈচিত্র্য সন্তানের ভিতর নিয়ে যায় কে? জিন নিয়ে যায়। এটা তোমরা মনে রাখবা। তাহলে আমরা তিনটা বৈচিত্র্য বুঝতে পারলাম। এরপরে দেখো এখানে আছে যে জীবের বৈশিষ্ট্য। তো আমরা মূলত এইটুকু বুঝলাম। এখন আসো জীবের বৈশিষ্ট্য। তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছো যে জীবের কিছু প্রধান বৈশিষ্ট্য আছে। তার ভিতরে এক নম্বরে চলন, অর্থাৎ প্রত্যেকটা জীব চলাচল করবে, এক জায়গা থেকে আরেক জায়গাতে যায়, তাই কি নয়? এরপরে আরো আছে খাদ্য গ্রহণ, প্রত্যেকটা জীব বেঁচে থাকার জন্য খাবার খায়। এরপরে রয়েছে তোমার রেশন, অর্থাৎ জীব দেহে যেইগুলো আমাদের প্রয়োজন না, অতিরিক্ত বা আবর্জনা যেইগুলো জীব দেহের জন্য, সেগুলো যে দেহের বাইরে জীব কি করে? বের করে দেয়। এটাই হলো তোমার রেশন প্রক্রিয়া। যেমন মূত্র আমরা দেহ থেকে কি বাইরে অপসারণ করে দিই, কারণ ওইটা আমাদের জন্য প্রয়োজন নেই। তো এর ভিতরে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস পড়েছিলাম, বৈশিষ্ট্য, সেটা হলো অভিযোজন এবং প্রজনন। এই দুইটা একটু বুঝতে হবে। তো তোমরা, আমি আশা করছি অনেকেই জানো, আর একটু মনে করাই দিই। অভিযোজন হলো একটি জীব তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যেসব কৌশল ও পদ্ধতি অনুসরণ করে তাকে অভিযোজন বলে। অর্থাৎ একটা জীব যে পরিবেশে বাস করে সেই পরিবেশের সাথে সে খাপ খাওয়ানোর জন্য কিছু কৌশল অবলম্বন করে, পদ্ধতি অবলম্বন করে, এগুলাই হলো মূলত অভিযোজন। যেমন আমাদের যদি দেশে সারা বছর যদি ঠান্ডা পড়তো তাহলে আমরা কি বেঁচে থাকতাম না? আমরা কি করতাম তখন? সব সময় যে সকল গরম উষ্ণদায়ক যে সকল বস্ত্র আছে বা পোশাক আছে সেগুলোই পরে থাকতাম। তাহলে আমরা একটা পদ্ধতি অনুসরণ করতাম না? সব সময় গায়ে কি পরতাম? গরম কাপড়গুলো পরতাম। কিন্তু গরমের সময় কি আমরা তাই করি? তখন কি করি? ছোটখাটো একটা পোশাক পরলেই হলো। আবার ফ্যান চলায় অনেকে, তাই না? তাহলে যে পরিবেশ, সেই পরিবেশের সাথে একটা জীব কিভাবে খাপ খাওয়াচ্ছে সেটাই হলো তার অভিযোজন। ওকে, এরপরে দেখো প্রজনন। এটাও তোমরা জানো, এটাও একটি জীবের প্রধান বৈশিষ্ট্য। তাহলে দেখো, যে প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ সৃষ্টির মাধ্যমে প্রজাতিকে বাঁচিয়ে রাখে তাকে প্রজনন বলে। অর্থাৎ আমাদের আব্বু আম্মুর থেকে আমরা এসেছি, আমাদের দাদা দাদিদের কাছ থেকে আমার আব্বু আম্মা এসছে, আব্বু আম্মুর কাছ থেকে আবার আমরা এসেছি, এবং আমাদের থেকে আবার কি ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে। এভাবে প্রত্যেকটা জীব বংশ বিস্তার করে। এই প্রক্রিয়াটাই হলো তোমার প্রজনন। আশা করি আমরা এটা বুঝতে পারলাম। আরো একটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হলো বিবর্তন। অর্থাৎ
জীবের বিবর্তন কি জিনিস, এইটাও আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের একটু মনে রাখতে হবে। সেটা হলো, তার আগে আমি বলি, দেখো যে প্রক্রিয়ায় জীব ধীরে ধীরে ধারাবাহিকভাবে পরিবর্তিত হয়ে নতুন জীবে পরিণত হয় তাকে বিবর্তন বলে। অর্থাৎ জীব একটা অবস্থায় আছে, পরিবর্তিত আস্তে 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 পরিবর্তিত হয়ে ভবিষ্যতে এটা অন্যরকম হয়ে গেল। এই যে একটা নতুন জীবে তৈরি হলো, এক জীব থেকে আর এক রকম হলো নতুন, এইটাই হলো সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাওয়াটাই তোমার তখন হবে তোমার বিবর্তন। তাহলে আমরা দেখো এখানে আরো একটি টপিকস আমি লিখেছি যে জীব বৈচিত্র্যের উদ্ভব, অর্থাৎ কিভাবে এত বৈচিত্র্যপূর্ণ আমাদের এই পৃথিবী, তাই না? কিভাবে উদ্ভব হয়েছে দেখো, এটা মূলত তোমার অভিযোজন ও বিবর্তনের মাধ্যমে হয়েছে। মনে রাখবা, কোনো স্থানের জীবের যে উদ্ভব বৈচিত্র্য, এটা দুইটা কারণে হয়, একটা হলো অভিযোজন আর একটা হলো বিবর্তন। ধরো আমরা এখন যে পরিবেশে বাস করি, এটা সব সময় সারা বছরের জন্য ঠান্ডা অবস্থায় ঠান্ডা পড়তে শুরু করলো, আমাদের যে পরিবেশ আবহাওয়া সব সময় ধরো ঠান্ডা পড়ছে, তাহলে কি আমরা এক সময় কি এই ঠান্ডার সাথে থাকতে থাকতে আমরা কিন্তু আমাদের অভ্যাস, আচার আচরণ, আমাদের সংস্কৃতি, উৎসব অনুষ্ঠান সব কিছু কিন্তু পাল্টাই ফেলবো, কারণ আমরা যা গ্রীষ্মকালে করেছি এখন তাই কিন্তু আর করতে পারবো না। এইভাবেই যে চলতে থাকতে হবে আমাদের, এক পর্যায়ে কি হয়ে যাবে, আমাদের কিন্তু বিবর্তন হয়ে যাবে। বা আমরা দেখা যাচ্ছে তুমি যে পরিবেশে আছো, তোমাকে সেখান থেকে কোনো ঠান্ডা স্থানে দিয়ে আসলাম বা কোনো জঙ্গলে ছেড়ে আসলাম, তাহলে অবশ্যই তোমাকে কিন্তু জীবন বাঁচাতে হলে তোমার রুটিনটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ তোমাকে সেই পরিবেশের জন্তু জানোয়ারের সাথে যুদ্ধ করে জীবনকে টিকিয়ে রাখতে হবে। অর্থাৎ মানুষ যে অবস্থায় যে পরিবেশে থাকে সে অবস্থায় কি, সেটা তার অভিযোজন। আর বিবর্তন কি, এই যে আমরা দেখো কেউ কিন্তু বা মা বাবার মতো হই না, আমাদের চেহারার কিন্তু পার্থক্য আছে। আমাদের যে সন্তান সন্ততি হবে তাদেরও চেহারা কিন্তু অন্য হবে, অর্থাৎ মিল থাকবে না। এই যে অল্প অল্প করে যে আমাদের পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের ফলে একসময় দেখা যাবে যে জীবের পুরোটাই পরিবর্তিত হয়ে গেছে। এভাবেই মূলত জীব বৈচিত্র্যের উদ্ভব। আর আল্লাহ তাআলার সৃষ্টি তোমরা জানো, কেউ কারোর সাথে আমাদের চেহারার কিন্তু মিল নেই। তো এটা এক ধরনের তোমার প্রাকৃতিকগত কারণ বলতে পারো। তো মূলত আমরা কি 5টা টপিকস খুব ভালোভাবে বুঝতে পারলাম।